ছেলের পুরনো বইয়ের মধ্যে একটা চিঠি পড়ে গেল। কৌতূহলে খুলে দেখি প্রিয় মা দিয়ে শুরু। পুরো চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে লাগল। এতে লেখা আছে আমার প্রতি তার গভীর ভালোবাসার কথা, আমাকে একজন নারী হিসেবে দেখার কথা। চিঠির শেষে লেখা, মা তুমি আমার প্রেমিকা হও, আমার স্ত্রী হও। আমি কাঁপা হাতে চিঠিটা ভাঁজ করছিলাম, এমন সময় ছেলে ঘরে ঢুকল। আমার হাতের চিঠি দেখে বলল, মা পড়েছ? আমি মাথা নাড়লাম। সে আমার কাছে এসে বলল, এই চিঠির প্রতিটি শব্দ সত্যি। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন পুরুষ যেমন নারীকে ভালোবাসে। তুমি কি আমার এই ভালোবাসা গ্রহণ করবে? আমাকে বিয়ে করবে? চিঠির কালির গন্ধ এখনো আমার নাকে লেগে আছে। আমি উত্তর দিতে পারছি না, শুধু তাকিয়ে আছি তার দিকে। সে আমার নীরবতাকে সম্মতি মনে করে আমার হাত ধরে বলল, মা আমরা শুরু করি নতুন এক অধ্যায়। তার চোখে যে আকুতি দেখলাম, সেটা মাতৃত্বের চেয়ে অনেক বেশি কিছু চাইছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিতা চৌধুরী। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাজীব চৌধুরী, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর পারুল। তানভীর ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পারুল ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল সকালে। তানভীর তার ঘরে বই গুছাচ্ছিল। হঠাৎ একটা পুরনো চিঠি মেঝেতে পড়ে গেল। আমি সেটা তুলে নিয়ে খুলে দেখলাম। চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে শুরু করল। এত বছর ধরে আমি যে ছেলেকে পালন করেছি, লালন করেছি, সে আমার প্রতি এমন অনুভূতি রাখে। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা আমি জানি না এই চিঠি তোমার হাতে আসবে কিনা, কিন্তু আমার মনের কথা আর চেপে রাখতে পারছি না। তুমি শুধু আমার মা নও, তুমি আমার কাছে একজন নারী। আমি তোমাকে ভালোবাসি সেভাবেই। তুমি আমার প্রেমিকা হও, আমার স্ত্রী হও। আমি চিঠিটা পড়ে শেষ করতে না করতেই তানভীর ঘরে ঢুকল। আমার হাতে চিঠি দেখে সে জিজ্ঞেস করল, মা পড়েছ চিঠিটা? আমি নিঃশব্দে মাথা নাড়লাম। তানভীর আমার কাছে এসে বলল, মা এই চিঠির প্রতিটি কথা সত্যি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে, আমিও তোমাকে সেভাবেই ভালোবাসি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। তানভীর আমার নীরবতাকে সম্মতি ভেবে আমার হাত ধরে বলল, মা আমরা একসাথে নতুন জীবন শুরু করি কি? তার চোখে যে আকুতি দেখলাম, সেটা একজন ছেলের মায়ের প্রতি ভালোবাসার চেয়ে অনেক বেশি কিছু। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ল। আমার স্বামী রাজীব বাইরে থেকে ডাকল, নন্দিতা খোলো দরজা। আমি ঘাবড়ে গিয়ে চিঠিটা লুকিয়ে ফেললাম। তানভীর একটু দূরে সরে গেল। রাজীব ঢুকে বলল, কি করছিলে তোরা? এত নিঃশব্দ কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। তানভীর বলল, বাবা মা আমার পুরনো বইগুলো সাজাতে সাহায্য করছিল। ও রাজীব কিছু সন্দেহ করল কিনা বোঝা গেল না। সে বলল, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করো, আজ আমাদের চাচার বাড়ি যেতে হবে গু। রাজীব চলে যাওয়ার পর তানভীর আবার আমার কাছে এল। বলল, মা তুমি আমার কথার উত্তর দাওনি। তুমি কি আমার প্রস্তাব মেনে নেবে? আমি বললাম, তানভীর এসব কি বলছিস? আমি তোর মা, এমন কথা বলতে নেই। তানভীর বলল, মা আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমার হৃদয়ের কথা তো মিথ্যে নয়। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। গিয়ে আমি বললাম, থামো তানভীর, এভাবে কথা বলো না গে। কিন্তু তানভীর থামল না। সে বলল, মা তুমি আমার সাথে পালিয়ে যাবে? আমরা দূরে কোথাও চলে যাব, সেখানে কেউ আমাদের চেনে না। গিয়ে আমি রাগ করে বললাম, তানভীর তুই পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? তানভীর হতাশ হয়ে বলল, ঠিক আছে মা, তুমি যদি আমার সাথে যেতে না চাও, তাহলে আমি একা চলে যাব। কিন্তু আমার ভালোবাসা কখনো মিথ্যা হয়ে যাবে না গে। এমন সময় পারুল স্কুল থেকে ফিরে এল। সে আমাদের দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমরা এত গম্ভীর কেন? আমি বললাম, কিছু না মা, তোর দাদা একটা বই খুঁজে পাচ্ছিল না গি। পারুল বলল, তাহলে ঠিক আছে মা, আমি খুব ক্ষুধার্ত, খেতে দাও। আমি রান্নাঘরে চলে গেলাম। কিন্তু তানভীরের কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছিল না। সন্ধেবেলা আমরা চাচার বাড়ি গেলাম। সেখানে অনেক আত্মীয় স্বজন জড়ো হয়েছিল। সবাই আনন্দে কথাবার্তা বলছিল। কিন্তু আমার মন ভালো লাগছিল না।
তানভীরের সেই কথাগুলো বারবার মনে পড়ছিল। চাচা আমাকে জিজ্ঞেস করল, নন্দিতা, তুই এত চুপচাপ কেন? কিছু হয়েছে নাকি? আমি বললাম, না চাচা, কিছু হয়নি। একটু মাথা ব্যথা করছে গি। চাচি বলল, তাহলে একটু বিশ্রাম নাও। উপরের ঘরে গিয়ে শুয়ে থাকো খো। আমি উপরে গিয়ে একটা ঘরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তানভীর এল। সে বলল, মা, তুমি ঠিক আছো? আমি বললাম, হ্যাঁ, ঠিক আছি খু। তানভীর বলল, মা, আমি জানি তুমি আমার কথা ভেবে অস্থির হয়ে আছো। কিন্তু আমি তোমাকে কোনো জোর করতে চাই না ঘে। আমি বললাম, তানভীর, তুই এসব ভুলে যা গু। তানভীর বলল, মা, আমি ভুলতে পারব না। কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি যা বলবে আমি তাই করব খু। আমি বললাম, তাহলে তুই এসব ভুলে গিয়ে স্বাভাবিক হয়ে থাকু। কিন্তু তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়িতে অন্ধকার নেমে এল। চাচা নিচে থেকে চিৎকার করে বলল, কেউ মোমবাতি আছে নাকি? আমি আর তানভীর অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ তানভীর আমার হাত ধরল। সে ফিসফিস করে বলল, মা, এই অন্ধকারে তুমি আরও সুন্দর লাগছ খু। আমি তার হাত ছাড়িয়ে দিয়ে বললাম, তানভীর, থামো গু। কিন্তু তানভীর থামল না। সে বলল, মা, তুমি জানো না তোমার এই নীরবতা আমাকে কত আশা দিয়েছে খু। আমি বললাম, তানভীর, তুই কি বলছিস? এমন সময় হঠাৎ একটা আওয়াজ পেলাম। মনে হলো কেউ যেন ফিসফিস করে কথা বলছে। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, এটা কার আওয়াজ? তানভীর বলল, কোনো আওয়াজ তো শুনতে পাচ্ছি না ই। কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কেউ যেন বলছে, নন্দিতা, সাবধান। তুমি ভুল পথে যাচ্ছ খু। আমি ভয় পেয়ে গিয়ে তানভীরকে বললাম, তুই কিছু শুনতে পাচ্ছিস না? তানভীর বলল, না মা, কিছু শুনতে পাচ্ছি না। তুমি কি ঠিক আছো? এমন সময় আবার সেই আওয়াজ এল, নন্দিতা, এই ছেলেটা তোমার ছেলে নয় গি। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, কি বললে? এটা কি মানে? কিন্তু কোনো উত্তর পেলাম না। শুধু একটা শীতল হাওয়া বইতে শুরু করল। হঠাৎ বিদ্যুৎ ফিরে এল। আমি চারদিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। তানভীর আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি একটু অদ্ভুত দেখাচ্ছ। কি হয়েছে? আমি বললাম, কিছু না কি, কিন্তু মনে মনে ভাবছিলাম, ওই আওয়াজ কার ছিল? আর তানভীর আমার ছেলে নয় মানে কি? আমরা নিচে নেমে এলাম। চাচা বলল, বিদ্যুৎ চলে যাওয়ায় অনেক সমস্যা হল। তবে এখন ফিরে এসেছে খু। আমি চুপচাপ বসে রইলাম। রাতে বাড়ি ফিরে আমি ভাবতে থাকলাম সেই রহস্যময় আওয়াজের কথা। তানভীর আমার ছেলে নয় কি, এই কথার মানে কি? আমি তো তানভীরকে জন্ম দিয়েছি। পরদিন সকালে আমি রাজীবের সাথে এই বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু রাজীব অফিসে চলে গেল। তানভীরও কলেজে চলে গেল। আমি একা বাড়িতে বসে ভাবছিলাম। হঠাৎ মনে পড়ল, আমার একটা পুরনো ডায়েরি আছে। সেখানে হয়তো কিছু খুঁজে পাব। আমি ডায়েরিটা বের করে পড়তে শুরু করলাম। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গা চোখ আটকে গেল। সেখানে লেখা ছিল, আজ হাসপাতাল থেকে একটা শিশু নিয়ে এলাম। রাজীব জানে না যে এই শিশুটা আমাদের নিজের নয়। কিন্তু আমার কোনো সন্তান হচ্ছিল না, তাই এই শিশুটাকে দত্তক নিয়েছি গু। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে তানভীর সত্যিই আমার নিজের ছেলে নয়? আমি পাগলের মতো ডায়েরির পাতা উল্টাতে থাকলাম। আরও কিছু লেখা পেলাম। তানভীরের আসল মা ছিল একজন অল্পবয়সী মেয়ে। সে অবিবাহিত মা হয়েছিল। হাসপাতালে প্রসবের সময় মারা যায়। তার কোনো আত্মীয় স্বজন ছিল না। তাই আমি তানভীরকে দত্তক নিয়েছি গু। আমার হাত কাঁপতে শুরু করল। তাহলে কাল রাতে যে আওয়াজ শুনেছিলাম সেটা সত্যি ছিল। তানভীর আমার নিজের ছেলে নয়। কিন্তু তাতেই বা কি? আমি তো তাকে এত বছর ধরে নিজের ছেলের মতোই ভালোবেসেছি। তার আচরণ যদিও অস্বাভাবিক, কিন্তু সে তো আমার পালিত সন্তান। এমন সময় তানভীর কলেজ থেকে ফিরে এল। সে আমার হাতে ডায়েরি দেখে জিজ্ঞেস করল, মা, কি পড়ছ? আমি তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে বললাম, কিছু না, পুরনো কিছু স্মৃতি। তানভীর বলল, মা, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। আমি বললাম, বলো গু। তানভীর বলল, মা, আমি জানি কাল রাতে তুমি কিছু একটা আওয়াজ শুনেছিলে। সেটা কি ছিল? আমি চমকে উঠলাম। তানভীর কি করে জানল? আমি বললাম, তুই কি করে জানলি? তানভীর বলল, মা, আমিও সেই আওয়াজ শুনেছিলাম। কিন্তু তোমার সামনে স্বীকার করিনি গে। আমি জিজ্ঞেস করলাম, তুই কি শুনেছিলি? তানভীর বলল, একটা মহিলার আওয়াজ। সে বলছিল, তানভীর, তুমি ঠিক পথে আছো। নন্দিতা তোমার মা নয়। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে তানভীরও সেই আওয়াজ শুনেছিল। আমি বললাম, তানভীর, এসব কি?
তানভীর বলল, মা, আমি অনেক দিন ধরেই সন্দেহ করছিলাম। আমার আর তোমার বাবার কোনো মিল নেই। চেহারায়, স্বভাবে কিছুতেই মিল নেই গু। আমি চুপ করে রইলাম। তানভীর বলল, মা, তুমি কি আমাকে সত্যিটা বলবে? আমি কি তোমার নিজের সন্তান? আমি আর লুকাতে পারলাম না। বললাম, না তানভীর, তুমি আমার নিজের সন্তান নও। আমি তোমাকে দত্তক নিয়েছি। তানভীর খুশি হয়ে বলল, তাহলে তো আমি ঠিকই ভেবেছিলাম। তুমি যদি আমার মা না হও, তাহলে আমার তোমাকে ভালোবাসায় কোনো সমস্যা নেই গি। আমি বললাম, তানভীর, তুমি ভুল বুঝছ। আমি যদিও তোমার জন্মদাত্রী মা নই, কিন্তু আমি তোমাকে মানুষ করেছি। তুমি আমার সন্তানের মতোই গে। তানভীর বলল, না মা, এখন আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসতে পারি। কোনো পাপ নেই এতে গু। আমি রাগ করে বললাম, তানভীর, তুমি এভাবে ভাবতে পারো না। আমি তোমার মা গু। কিন্তু তানভীর বলল, না, তুমি আমার মা নও। তুমি একজন নারী যে আমাকে ভালোবেসে মানুষ করেছে। আমিও তোমাকে ভালোবাসি। এমন সময় আবার সেই রহস্যময় আওয়াজ এল, নন্দিতা, সাবধান। এই ছেলের মধ্যে একটা অশুভ শক্তি কাজ করছে গি। আমি আর তানভীর দুজনেই আওয়াজটা শুনতে পেলাম। তানভীর বলল, এটা কার আওয়াজ? আমি বললাম, জানি না। কিন্তু এই আওয়াজ যা বলছে সেটা হয়তো সত্যি গু। তানভীর রেগে গিয়ে বলল, কি সত্যি? আমার ভালোবাসা কি অশুভ? আমি বললাম, তানভীর, তুমি বুঝতে চাও না যে এটা ঠিক নয় গু। হঠাৎ ঘরের আলো নিভে গেল। একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তানভীর বলল, মা, এসব কি হচ্ছে? আমি বললাম, জানি না, কিন্তু তখনই একটা আলোর ছাটা দেখতে পেলাম। সেই আলোর মধ্যে একজন নারীর ছায়া দেখা গেল। সেই নারী বলল, নন্দিতা, আমি তানভীরের আসল মা। আমি মারা গেছি, কিন্তু আমার আত্মা এখানে আছে। আমার ছেলে ভুল পথে যাচ্ছে গু। তানভীর চমকে উঠে বলল, এটা কি? নারীর আত্মা বলল, তানভীর, আমি তোমার আসল মা। তুমি যা করছো সেটা ঠিক নয় গু। তানভীর বলল, আপনি মিথ্যে বলছেন। আমি কিছু ভুল করিনি গি। আত্মা বলল, তানভীর, নন্দিতা তোমার মা হয়ে তোমাকে মানুষ করেছে। তুমি তার সাথে এমন ব্যবহার করতে পারো না গি। তানভীর বলল, কিন্তু আমি তাকে ভালোবাসি। আত্মা বলল, ভালোবাসা মানে সম্মান করা। তুমি তার সম্মান করছো না গি। আমি বললাম, তুমি কে? সত্যিই তানভীরের মা? আত্মা বলল, হ্যাঁ, আমি সুমিত্রা। আমার বয়স ছিল মাত্র 18 বছর যখন তানভীরের জন্ম হয়। আমি অবিবাহিত মা হয়েছিলাম। প্রসবের সময় মারা গিয়েছি গু। তানভীর বলল, তাহলে আপনি কেন আমাকে ছেড়ে গেলেন? সুমিত্রার আত্মা বলল, আমার কোনো উপায় ছিল না। কিন্তু আমি খুশি যে নন্দিতা তোমাকে এত ভালো করে মানুষ করেছে। তুমি তার কৃতজ্ঞ থাকো, তার সাথে অন্যায় করো না গি। তানভীর বলল, কিন্তু আমি তো তার ক্ষতি করতে চাই না। আমি তাকে ভালোবাসি। সুমিত্রা বলল, প্রকৃত ভালোবাসা মানে ত্যাগ করা। যদি সত্যিই ভালোবাসো, তাহলে তার শান্তির কথা ভাবো গু। আমি বললাম, সুমিত্রা, তুমি কি আমাকে বলতে পারবে তানভীরকে কি করে সঠিক পথে আনা যায়? সুমিত্রা বলল, নন্দিতা, তানভীরের মধ্যে আসলে কোনো খারাপ নেই। সে শুধু বিভ্রান্ত। তার মনে একটা অন্ধকার শক্তি কাজ করছে গি। তানভীর বলল, কি অন্ধকার শক্তি? আমি তো ভালোই আছি। সুমিত্রা বলল, তানভীর, তুমি কি জানো তোমার বাবাকে ছিল? তানভীর বলল, না, জানি না। সুমিত্রা বলল, তোমার বাবা ছিল একজন তান্ত্রিক। সে কালো জাদু করত। তোমার জন্মের আগে সে আমার উপর একটা মন্ত্র করেছিল। সেই মন্ত্রের প্রভাবেই তুমি এমন অদ্ভুত ভালোবাসা অনুভব করছো গো। আমি চমকে উঠে বললাম, কালো জাদু? এটা কি বলছ? সুমিত্রা বলল, হ্যাঁ নন্দিতা। তোমার স্বামী রাজীব একবার আমার কাছে এসেছিল তোমাদের সন্তানহীনতার কথা বলে। আমি তাকে সেই তান্ত্রিকের কথা বলেছিলাম। কিন্তু রাজীব তাকে দেখতে যায়নি গি। আমি বললাম, তাহলে এখন কি করতে হবে? সুমিত্রা বলল, তানভীরের এই মন্ত্রের প্রভাব কাটাতে হবে। সেই তান্ত্রিক এখনও বেঁচে আছে। তাকে খুঁজে বের করতে হবে গু। তানভীর বলল, আমি কোথাও যাব না। আমি এখানেই থাকব। সুমিত্রা বলল, তানভীর, তুমি যদি এই মন্ত্রের প্রভাব না কাটাও, তাহলে তুমি আরও বিপজ্জনক হয়ে উঠবে। শুধু নন্দিতা নয়, তুমি অন্য মেয়েদের প্রতিও এমন অনুভূতি করবে গ। এই কথা শুনে তানভীর ভয় পেয়ে গেল। বলল, সত্যি? তাহলে আমি কি করব? সুমিত্রা বলল, সেই তান্ত্রিককে খুঁজে বের করো। সে এখন রংপুর জেলার একটা গ্রামে থাকে। তার নাম কালীচরণ গ। আমি বললাম, আমরা কিভাবে তাকে খুঁজে পাব?
সুমিত্রা বলল, তোমরা রংপুরের মাধবপুর গ্রামে যাও। সেখানে একটা পুরনো কালী মন্দির আছে। সেই মন্দিরের পাশেই কালীচরণ থাকে গু। তানভীর বলল, আমি যাব। আমি এই সমস্যার সমাধান চাই। সুমিত্রা বলল, কিন্তু সাবধান। কালীচরণ বিপজ্জনক মানুষ। তার কাছে যাওয়ার আগে তোমাদের প্রস্তুতি নিতে হবে গি। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের প্রস্তুতি? সুমিত্রা বলল, তোমাদের সাথে পবিত্র জিনিস নিয়ে যেতে হবে। গঙ্গার জল, তুলসী পাতা, হনুমানের লকেট। আর সবচেয়ে বড় কথা, তোমাদের মন পবিত্র রাখতে হবে। হঠাৎ সুমিত্রার আত্মা ক্ষীণ হয়ে আসতে শুরু করল। সে বলল, আমি আর বেশিক্ষণ থাকতে পারব না। মনে রেখো, তানভীরকে বাঁচাতে হলে তোমাদের একসাথে থাকতে হবে গি। আলো নিভে যাওয়ার সাথে সাথে সুমিত্রার আত্মাও অদৃশ্য হয়ে গেল। আমি আর তানভীর অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। তানভীর বলল, মা, আমি এখন বুঝতে পারছি আমার সাথে কি হচ্ছে। আমি সত্যিই তোমাকে কষ্ট দিতে চাইনি গিয়ে। আমি বললাম, তানভীর, তুমি দোষী নও। এটা সেই কালো জাদুর প্রভাব। তানভীর বলল, আমরা কি সত্যিই রংপুর যাব? আমি বললাম, হ্যাঁ, আমরা যাব। তোমাকে সুস্থ করতে হবে গি। পরদিন সকালে আমি রাজীবকে সব কথা বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না, কিন্তু তানভীরের আচরণ দেখে সে বুঝতে পারল যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। রাজীব বলল, ঠিক আছে, আমরা রংপুর যাব। কিন্তু পারুলকে কি বলবো? আমি বললাম, পারুলকে আমরা তার নানির বাড়িতে রেখে যাব। ওকে এসব জানার দরকার নেই। সেই দিনই আমরা পারুলকে তার নানির বাড়িতে পৌঁছে দিলাম। পারুল বলল, মা, তোমরা কোথায় যাচ্ছ? আমি বললাম, মা, আমাদের কিছু কাজ আছে। তুমি নানির সাথে থাকো গো। পারুল বলল, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে তানভীর বলল, মা, আমি ভয় পাচ্ছি। যদি কালীচরণ আমাদের ক্ষতি করে? আমি বললাম, ভয় পেজো না, আমরা সবাই একসাথে আছি। রাজীব বলল, তানভীর, তুমি শক্ত থাকো। আমরা তোমাকে সুস্থ করে তুলব। সন্ধেবেলা আমরা রংপুর পৌঁছালাম। একটা হোটেলে রাত কাটালাম। পরদিন সকালে আমরা মাধবপুর গ্রামের উদ্দেশ্যে বের হলাম। মাধবপুর গ্রামটা খুবই ছোট। সেখানে গিয়ে আমরা কালীমন্দিরের খোঁজ করলাম। একজন গ্রামবাসী আমাদের দিক নির্দেশনা দিল। কালীমন্দিরটা দেখতে খুবই পুরনো আর ভয়ঙ্কর। তার পাশেই একটা ছোট কুঁড়েঘর। আমরা সেই কুঁড়েঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের সামনে একজন বৃদ্ধ লোক বসে আছে। তার চেহারা দেখে মনে হচ্ছে অন্তত ৮০ বছর বয়স। তার চোখ গভীর আর রহস্যময়। রাজীব তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি কালীচরণ? বৃদ্ধ লোকটা আমাদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি কালীচরণ। তোমরা কারা? এখানে কেন এসেছ? আমি এগিয়ে গিয়ে বললাম, আমরা আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। কালীচরণ বলল, কি সাহায্য? তানভীর বলল, আমার মা সুমিত্রা। তার আত্মা বলেছে আপনি আমার উপর একটা মন্ত্র করেছেন গি। কালীচরণের চেহারা পরিবর্তন হয়ে গেল। সে বলল, সুমিত্রা? তুমি সুমিত্রার ছেলে? তানভীর বলল, হ্যাঁ গু। কালীচরণ বলল, আহা, তাহলে তো তুমি আমার নাতি। এসো, ভেতরে এসো। আমরা তার কুঁড়ে ঘরে ঢুকলাম। ঘরটা অন্ধকার আর বিভিন্ন অদ্ভুত জিনিসে ভর্তি। কালীচরণ বলল, তোমাদের কি সমস্যা হয়েছে? আমি সব কিছু খুলে বললাম। কালীচরণ শুনে বলল, আহা, তাহলে সেই মন্ত্রের প্রভাব এখনও আছে গি। তানভীর বলল, আপনি কেন আমার উপর মন্ত্র করেছিলেন? কালীচরণ বলল, বাবা, সেটা আমি তোর উপর করিনি। তোর মায়ের উপর করেছিলাম। সুমিত্রা যখন তোকে পেটে নিয়ে এসেছিল তখন সে আমার কাছে এসেছিল। সে বলেছিল যে তোর বাবা তাকে ছেড়ে চলে গেছে গিউ। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনি কি করেছিলেন? কালীচরণ বলল, আমি সুমিত্রার উপর একটা মন্ত্র করেছিলাম যাতে তার সন্তান যে কোনো নারীর প্রতি গভীর ভালোবাসা অনুভব করে। আমি চেয়েছিলাম যে তানভীর কখনো একা না থাকে গু। রাজীব বলল, কিন্তু এই মন্ত্রের কারণে তানভীর তার পালক মায়ের প্রতি অস্বাভাবিক অনুভূতি করছে গিউ। কালীচরণ বলল, হ্যাঁ, এটা আমি বুঝতে পারিনি। আমি ভাবিনি যে তানভীরকে দত্তক দেওয়া হবে গু। তানভীর বলল, এখন কি করা যেতে পারে? কালীচরণ বলল, মন্ত্র ভাঙা যেতে পারে, কিন্তু সেটা কঠিন গু। আমি বললাম, যা করতে হয় করুন, আমরা তৈরি আছি। কালীচরণ বলল, তাহলে আজ রাতে, পূর্ণিমার রাতে আমরা মন্ত্র ভাঙার চেষ্টা করব গু। সেই রাতে আমরা কালীমন্দিরে গেলাম। কালীচরণ বিভিন্ন জিনিস নিয়ে এসেছিল। সে একটা যন্ত্র আকল মাটিতে
কালীচরণ বলল, তানভীর, তুমি এই যন্ত্রের মাঝখানে বসো। আর তোমরা চারপাশে বসো। আমরা তার কথামতো বসলাম। কালীচরণ মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ চারদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তানভীর বলল, আমার খুব কষ্ট হচ্ছে। কালীচরণ বলল, ধৈর্য ধরো। মন্ত্র ভাঙতে কষ্ট হয় গু। হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। মনে হলো কেউ যেন চিৎকার করছে। কালীচরণ আরও জোরে মন্ত্র পড়তে শুরু করল। তানভীরের শরীর কাঁপতে শুরু করল। সে বলল, আমার মনে হচ্ছে কিছু একটা আমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে গি। হঠাৎ একটা কালো ধোঁয়া তানভীরের শরীর থেকে বের হয়ে এল। সেই ধোঁয়া হাওয়ায় মিশে গেল। কালীচরণ বলল, হয়ে গেছে। মন্ত্র ভেঙে গেছে গু। তানভীর উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন অনেক হালকা বোধ করছি। আমার মনে আর সেই অদ্ভুত চিন্তা আসছে না গু। আমি খুশি হয়ে তানভীরকে জড়িয়ে ধরলাম। বললাম, তানভীর, তুমি এখন ঠিক হয়ে গেছো গু। তানভীর বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি জানতাম না যে আমার আচরণ ভুল ছিল। আমি বললাম, তুমি দোষী নও বাবা। সব ঠিক হয়ে গেছে গু। কালীচরণ বলল, এখন তোমরা বাড়ি চলে যাও। তানভীর এখন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে গি। আমরা কালীচরণকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। পথে তানভীর বলল, মা, আমি এখন বুঝতে পারছি যে তুমি আমার পরিচিত না। রক্তের সম্পর্ক না থাকলেও তুমি আমাকে নিজের জীবন দিয়ে বড় করেছ গু। আমি বললাম, তানভীর, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। আমি সবসময় তোমার পাশে থাকব। রাজীব বলল, আমরা সবাই একসাথে থাকব। এখন আর কোনো সমস্যা নেই গু। বাড়ি ফিরে আমরা পারুলকে নিয়ে এলাম। পারুল খুশি হয়ে বলল, ভাইজা, তুমি অনেক বেশি হাসি খুশি দেখাচ্ছ গু। তানভীর বলল, হ্যাঁ পারুল, আমি এখন খুব ভালো আছি গু। সেই রাতে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। তানভীর আমার প্রতি এখন একজন সন্তানের মতোই আচরণ করছে। তার মধ্যে আর কোনো অস্বাভাবিক আচরণ নেই। পরদিন সকালে তানভীর আমাকে বলল, মা, আমি কলেজে নতুন করে ভর্তি হতে চাই। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব। আমি বললাম, অবশ্যই বাবা, তুমি যা চাও তাই করো। তানভীর বলল, আমি একদিন বড় হয়ে তোমাদের গর্বিত করব। আমি ভুলে যাব না যে তুমি আমার জন্য কত কিছু করেছ। আমি বললাম, তানভীর, তুমি আমার সন্তান। তোমার জন্য যা কিছু করেছি সব ভালোবাসা থেকেই করেছি। এভাবেই আমাদের পরিবার আবার শান্তিতে ফিরে এল। তানভীর এখন একজন স্বাভাবিক যুবক হয়ে উঠেছে। সে তার পড়াশোনায় মনোযোগ দিয়েছে এবং একটা ভালো চাকরি পেয়েছে। কয়েক মাস পরে তানভীর একটা মেয়ের সাথে পরিচয় হল। সেই মেয়েটার নাম রিয়া। তানভীর আমাদের কাছে রিয়ার কথা বলল। তানভীর বলল, মা, রিয়া খুব ভালো মেয়ে। আমি তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, অবশ্যই বাবা। তুমি যাকে পছন্দ করেছ, আমরা তার সাথেই তোমার বিয়ে দেব। কিছুদিন পরে তানভীর আর রিয়ার বিয়ে হলো। রিয়া খুবই ভালো বউ হয়ে আমাদের পরিবারে এসেছে। এখন আমাদের পরিবারের সবাই খুশি। তানভীর তার স্ত্রী রিয়াকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে, কিন্তু সে প্রতিদিনই আমাদের সাথে দেখা করতে আসে। তানভীর এখন একজন দায়িত্বশীল ছেলে। সে আমাদের যত্ন নেয় এবং আমাদের সম্মান করে। আমি গর্বিত যে আমি তাকে সঠিক পথে আনতে পেরেছি। সুমিত্রার আত্মা আর কখনো আমাদের সামনে আসেনি, কিন্তু আমি জানি যে সে খুশি আছে। তার ছেলে এখন ভালো পথে আছে। এভাবেই শেষ হলো আমাদের এই রহস্যময় গল্প। কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না, কিন্তু ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। তানভীর এখন একজন সুখী মানুষ। আমিও খুশি যে আমি তাকে সঠিক পথ দেখাতে পেরেছি। আমাদের পরিবার এখন সম্পূর্ণভাবে শান্তিতে আছে। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন।
তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হলো, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগি। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হলো। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেঁপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়। আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। সামিয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম সামিয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত। কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো বউ। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট।
কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এই খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল, সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগতো, তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগতো। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন গু। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হলো না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশন, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো, কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে।
ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল, বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দাদ শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশ জুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক, কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে না। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? 13 অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাতো না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাতো কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। 14 অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। ধীরে ধীরে ভাঙন থামল।
গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের, খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়, কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই, গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল, আমি ঢাকায় না, গ্রামেই থাকব, এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত, মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত, বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে, ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা, বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অস্ত্র। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তম অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে, তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি, এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে, খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়, 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পারবে মা।
তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও, তারপর জীবনসঙ্গী খুঁজবে। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোলো, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হলো। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হলো। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হলো। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হলো। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হলো। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুবু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্ম। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে, কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা।
লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। ২৪ অধ্যায় গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল উরুপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন সে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হলো। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনো তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনো লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছো, আলম মেনে নেয়। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল।
দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদে। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। কি আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হলো। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হলো। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারবো? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছো? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনের স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।